আমি মনে করি পাহাড়ের যে সমস্যা এটা পুরোপুরি একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সংকট। রাজনৈতিকভাবেই এই সংকটটাকে চিহ্নিত করে এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান দরকার। পাহাড়ের এই সংকটের সমাধানে এখানে সামরিকীকরণ কোনো সমাধান নয়। ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং গণমাধ্যমের বন্ধুরা, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। বিশেষ করে মাইকেল চাকমাকে আরেকবার আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাইকেল আবার আমাদের মাঝে ফিরে আসবেন, এটা আমরা অনেকেই ভাবতে পারিনি। এটা আমাদের জন্য আনন্দের, এটা আমাদের জন্য সৌভাগ্যের। মাইকেলকে আমরা সশরীরে এখনো পূর্ণ উদ্যোগে মাইকেলকে আমরা আমাদের মাঝে ফিরে পেয়েছি। গুম হওয়া অনেকেই এখনো পর্যন্ত ফিরে আসেনি, আপনারা জানেন। গতকাল পর্যন্ত নাকি 400 জন গুমের ব্যাপারে যে কমিশন হয়েছে সেখানে 400 জনের নাম তালিকাভুক্তি হয়েছে যারা যারা এখনো গুম হয়ে আছেন। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, প্রথমত আমি এখানে শুরুতে শোক জানাই যে পাহাড়ে যেটা চলছে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস বা রাষ্ট্রীয় নিপীড়ন, আরেকদিকে বলি যে জাতিগত এক ধরনের নিপীড়ন। সাম্প্রদায়িক নিপীড়ন বললে পুরো চেহারাটা আমার ধারণা যে এটা হয়তো পরিষ্কার করে বোঝা যাবে না। তো ইউপিডিএফ যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যারা মারা গেছেন তাদের জন্য গভীর শোক জানাই। অসংখ্য পরিবার যারা বাড়িঘরে আগুন লেগেছে, যারা আহত হয়েছেন, তাদের জন্য আমি সমবেদনা জানাই। আপনারা লক্ষ্য করেছেন 3 জন উপদেষ্টা হেলিকপ্টারে করে তারা ছুটে গিয়েছিলেন সর্বশেষ এই জাতিগত যে সংঘাত হয়েছিল রাঙ্গামাটিতে। আমাদের পার্টির জুই চাকমা বা নির্মল বড়ুয়া মিলন বা যারা কাজ করছেন, আমরা নানাভাবে খবর নিয়েছি। গত 27 তারিখও তারা একদল চট্টগ্রামে এসেছিলেন পার্টির নেতারা। তারা যেটা জানিয়েছিলেন, উপদেষ্টারা ডিসি অফিসে মিটিং করেছেন সামরিক বাহিনীর সহ, ওই ডিসি অফ হেলিকপ্টারে করে নেমেছেন। মিটিং সেরে ওনারা আবার খাওয়া দাওয়া করে ঢাকাতে ওনারা ফিরে এসছেন। বনরূপা অঞ্চলে যাওয়া যেখানে ভাঙচুর হয়েছে, অথবা পাশেই যেখানে বহু বছরের পুরনো সেখানে বুদ্ধ মন্দির এবং যেখানে ভাঙচুর হয়েছে, সেখানে পর্যন্ত তারা সাধারণ মানুষের সাথে কথা বলার এরকম 10-15 মিনিট সময় তারা বের করতে পারেননি। এক ধরনের দায়সারা গোছের করে তারা সেখানে ফিরে এসছেন। আজকে আমি উদ্বিগ্ন হয়েছি সকালবেলা খবরের কাগজে দেখে। আমি জেএসএস এর বক্তব্য দেখলাম, একই সাথে আবার ইউপিডিএফ এরও বক্তব্য দেখেছি। এক ধরনের অভিযুক্ত করার যে বক্তব্য, এটা আমি নাগরিক হিসাবে আমাকে উদ্বিগ্ন করেছে। আমি যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে আমি এটা আছি যে এমনিতেই বহু দশক ধরে রাষ্ট্র, সেনাবাহিনী, পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করবার একটা পরিকল্পিত প্রচেষ্টা বহু দশক ধরে এটা কাজ করছে। বিগত 1.5-2 দশক ধরে এই প্রচেষ্টা অনেক গুণ এটা বৃদ্ধি পেয়েছে। যেখানে পাহাড়ের ভাই বোনদের বা তাদের যে সংগঠন, আর ঐক্য দরকার, সমন্বয় দরকার, বোঝাপড়া দরকার, এবং সেখানে এরকম ভাগ বিভক্তি প্রকাশ্যে অভিযুক্ত করা, এটা মনে করি যে পাহাড়ের জনগণের সামগ্রিক যে লড়াই তাকে বিভক্ত করবে, তাকে দুর্বল করবে। এবং তাকে বলতে পারেন যারা পাহাড়ে এ ধরনের একটা ভাগ বিভক্তি বজায় রাখতে চায়, যারা সামরিকীকরণ তারা আরো জোরদার করতে চায়, এসব শক্তিগুলোকে পরোক্ষভাবে আরো বেশি উৎসাহ যোগাবে। আমি সংশ্লিষ্ট সকল পক্ষে অনেক বেশি দায়িত্বশীল আচরণ সেখানে আমরা নিশ্চয়ই দেখতে চাইব। পাহাড়ের জনগণ গত 15 বছরের সামরিক যে সামরিকরণ তার বিরুদ্ধে একদিকে তারা যখন ওখানে লড়াই করেছেন, আবার
আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে পাহাড়ের মানুষ তারা সংগ্রাম করেছেন, তারা লড়াই করেছেন। ইউপিডিএফ এই লড়াই সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদেরকে সেজন্য আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি সেজন্য আমি অভিবাদন জানাই। আমি পাহাড়ের আমাদের কন্যা অদিতি রাঙ্গামাটি গিয়েছিল, ওর একটা প্রফেশনাল ইউনিভার্সিটির কাজেও একটা ছবি তুলে নিয়ে এসছে, আমাকে পাঠিয়েছে যে পাহাড়ের 36শে জুলাই নাকি 36শে জুলাই কবে হবে, এটা রাঙ্গামাটিতে দেয়ালে চমৎকার এরকম একটা গ্রাফিতি বা দেওয়াল লিখন, সেটা সেখানে আমার কাছে সেটা আমি দেখলাম। অদিতি নিজে আবার এটাকে তার একটা স্ট্যাটাস দিয়েছে এটাকে নিয়ে, যেটা এখানে একটু আগে মাইকেল যেটা শুরুতে উল্লেখ করছিলেন, 5ই অগাস্টের পরে আগের আর পরের পরিস্থিতি বিশেষ কোনো উন্নতি হয়, বরঞ্চ এখন পাহাড়ি জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা এখন দেখা দিয়েছে। 5ই অগাস্টের আগে পাহাড়ি জনগণ তাদের সাথে, এমনকি বাঙালি বলে যারা পরিচিত, তাদের যেটুকু ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, গত 2 মাসে সেটার সেটার অবনতি হয়েছে। এবং সেখানে রাষ্ট্রীয় মদত কোথায় কিভাবে কাজ করছে আমি নিশ্চিত না, এগুলো নিশ্চয়ই দেখার, বোঝার, এগুলো অনুসন্ধান করবার বিষয় আছে। এই মুহূর্ত পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা রাত বিভিন্ন দুর্গম অঞ্চলগুলো গভীর নিরাপত্তাহীনতা, এটা পাহাড়ি জনগণের মধ্যে যেমন আছে, বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের মধ্যে খানিকটা এটা আছে বলে আমার ধারণা। আপনারা গণতদন্ত কমিটি করতে বলেছেন, আমি পুরোপুরি একমত। সরকারি ভাষ্যের সাথে, সরকারি কমিটির সাথে আস্থা রাখবার কোনো কারণ নেই। যারা 3 উপদেষ্টা যাওয়ার পরে যারা একটা সাধারণ মানুষ যারা আক্রান্ত হলেন, তাদের সঙ্গে যারা কথা বলতে পারেননি, আর তাদের একটা কমিশন দিয়ে সঠিক তথ্য তারা বের করবেন, এরকম আস্থা রাখবার বিশ্বাসযোগ্য কোনো কারণ আমি দেখছি না। সেই জায়গা থেকে আপনার গণতদন্তের কমিটি করার জন্য বলেছেন, এবং সেটার সাথে আমি পুরোপুরি একমত। এবং খুবই দ্রুত কিভাবে পুরো জিনিসটাকে তদন্ত করে এটাকে বের করা যাবে তার একটা উদ্যোগ সেখানে নেওয়া দরকার। আমি ইতিমধ্যে এই কথাটা বহু জায়গাতে বলেছি, সেটা হচ্ছে যে আমরা 1997 সালে দীর্ঘ আলোচনার পরে, প্রায় 1 দশকের 8-9 বছরের আলোচনার পরে জেএসএস এর সাথে যে শান্তি চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল, আমরা সবাই জানি, আমাদের বন্ধু জ্যোতির্ময় নিশ্চয় ব্যাপারে আরো অনেক ভালো জানেন, আইনগত বিষয়গুলো তিনি আরো অনেক ভালো তিনি বলতে পারবেন। আজকেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন। শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভূমি অধিকার সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ এখনো অধিকারের কোনো বাস্তবায়ন হয়নি, তার কোনো কার্যকারিতা আমরা এখনো পর্যন্ত দেখছি না। তখনও পর্যন্ত ইউপিডিএফ তারা এই চুক্তিটা, তখন তারা এটাকে তারা পুরোপুরি সমর্থন জানাতে পারেননি, এবং তাদের একটা বিরোধিতার জায়গাটা ছিল যে চুক্তি পাহাড়ের সামগ্রিক সংকট বা সমস্যার সমাধান করবে না। আজকে 97, আজকে 2024, বাস্তবে শান্তি চুক্তি পাহাড়ে এই দীর্ঘ বছর পর কোনো শান্তি আনতে পারে। আরো বিভক্তি, আরো বিভাজন এবং ডিভাইড অ্যান্ড রুল করে পাহাড়ের জনগণের সংগঠনগুলোর মধ্যে নানা ধরনের অন্তর্ঘাত, নানা ধরনের অনুপ্রবেশের মধ্য দিয়ে তাদেরকে ভাগ করে দেওয়া, বিভাজন তৈরি করবার একটা খুবই ভয়ঙ্কর একটা খেলা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। তার মানে হলো যে আমার প্রস্তাবনা হচ্ছে যে 1997 সালের এই চুক্তি সহ এবং আজ এই 24 সাল পর্যন্ত চুক্তির পর থেকে সমগ্র পরিস্থিতির একটা অনুপঙ্খ, এর একটা ডিটেলস একটা পর্যালোচনা এখন দাবি রাখে। এর একটা সামগ্রিক পর্যালোচনা করে এর রাজনৈতিক দিক আছে, এর সামাজিক দিক আছে, আইনগত দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, এর অন্যান্য অনেকগুলো প্রশ্ন আছে, এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সংকটটা আমি মনে করি পাহাড়ের যে সংকট, এটা পুরোপুরি যেটা
ইউপিডিএফ এই 7 দফার মধ্যে তারা খানিকটা উল্লেখ করেছেন তাদের শব্দ বা ভাষাতে। এটি একটি সামগ্রিক, এটি একটি রাজনৈতিক সংকট। আমি মনে করি পাহাড়ের যে সমস্যা এটা পুরোপুরি একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সংকট। রাজনৈতিকভাবেই এই সংকটটাকে চিহ্নিত করে এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান দরকার। আরেকটা আমাদের অভিজ্ঞতা ইতিমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে, পাহাড়ের এই সংকটের সমাধানে এখানে সামরিকীকরণ কোনো সমাধান নয়, এর কোনো সামরিক কোনো সমাধান নেই। জবরদস্তি করে গায়ের জোরে আপনি কেবলমাত্র মানুষকে ভয় দেখিয়ে সেখানে মানুষের জানমালকে ঝুঁকির মধ্যে রেখে এর কোনো এই সংকটের কোনো সমাধান বের করা যাবে না। 24 সালে আজকে দুপুরবেলা যখন আমরা এখানে মিলিত হয়েছি, পাহাড়ের ডেমোগ্রাফিক পিকচারটা প্রায় এখন আধা-আধি, প্রায় 50-50-এর মতো। পাহাড়ি জনগণ বলে যারা পরিচিত তাদের যে সংখ্যা আর বাঙালি হিসাবে যারা পরিচিত, এখন গত 76 সালের পর থেকে আজকে 2024 পর্যন্ত এটা প্রায় এখন আধা-আধি দাঁড়িয়েছে। 97 সালের চুক্তির মধ্যে বাঙালি জনগোষ্ঠী হিসেবে যারা পরিচিত তাদের কোনো অংশগ্রহণ সেই চুক্তির মধ্যে ছিল না, কিন্তু আজকে তাদের সংখ্যাটা প্রায় অর্ধেক। তাহলে আপনি নতুন যে রাজনৈতিক বোঝাপড়া, নতুন যে সমঝোতা, নতুন যে ডায়ালগ বলি, আলাপ আলোচনা বলি, আপনি একটা সামগ্রিক যে সমাধান করবেন, আমি তাহলে এই জনগণকে কিভাবে আপনি তাদেরকে যুক্ত করবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিবেচনার প্রশ্ন। অর্ধেক জনগণকে পুরো আলোচনার বাইরে, পুরো মনোযোগের বাইরে তারা একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে সেখানে বসানো হয়েছিল, সেটা আমরা জানি। এক ধরনের ঐতিহাসিক পাপ যেটা তখন সংগঠিত হয়েছিল, আজকে সেটা নানা মাত্রা, নানা চেহারা আজকে তারা নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালে যখন আপনি এটা সমাধানের কথাটা বিবেচনা করবেন, আপনাকে এর সামগ্রিকতার জায়গাটা, যেটা ইউপিডিএফ এর এই বক্তব্যের মধ্য দিয়েও যে কথাটা উল্লেখ হয়েছে, একটি সামগ্রিক সমস্যা হিসাবে চিহ্নিত করা এবং রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া। এই উদ্যোগের অংশ হিসাবে বলা হয়েছে পাহাড়িদের বেদখলকৃত জমি ফেরত দেওয়ার পাশাপাশি তাদের জমি এবং জীবিকা সহ অন্যত্র পুনর্বাসনে তাদের ব্যবস্থা করা। তো এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নেওয়া দরকার। গুরুত্বপূর্ণ দল হিসেবে বিএনপি, আমি একটা বিবৃতি খেয়াল করলাম পাহাড়ের এই সাম্প্রতিক সংঘাতের ঘটনার পর বিএনপি একটা স্টেটমেন্ট করেছেন। আমি তখন ঢাকার বাইরে দেখলাম যে তারা বলেছেন যে ব্যাপারে একটা জাতীয় একটা সংলাপ এ ব্যাপারে হওয়া দরকার দেখলাম। আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত প্রধান উপদেষ্টা হয়তো বলে থাকবেন কি বাইরের কোনো একটি ইন্টারভিউতে যে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, এটা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তারা এই সংকটটাকে তারা সমাধানের উদ্যোগ তারা গ্রহণ করবেন। ভয়েস অফ আমেরিকাতে, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, আমি এটা দেখলাম, এটা ভয়েস অফ আমেরিকাতে নিয়ে কথা বলেছেন। তার মানে কি? তার মানে অন্তর্বর্তী সরকার দলে এখন আর কোনো দায় দায়িত্ব নেই। একটা আনুষ্ঠানিক কমিশন গঠনের বাইরে তাহলে সরকার কোনো দায় দায়িত্ব নেই। আমি মনে করি এটা কোনো যৌক্তিক কোনো অবস্থান নয়, এটা কোনো দায় দায়িত্বশীল কোনো বক্তব্য বলে আমি এটাকে বিবেচনা নিতে পারছি না। আমার দিক থেকে আমি খুব পরিষ্কার করে যেটা মনে করি, প্রথমত যদি সমস্যাটা এরকম হয় তাহলে সামরিকীকরণের যে বিষয়টা আছে, কিভাবে সেই জায়গা থেকে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মানুষ তারা মুক্তি পাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ওখানে ভাগ বিভক্তি যে রাজনীতি, কিভাবে সেটাকে সমাধান করবেন। আমরা বলেছি, আমরা যে গণতান্ত্রিক পরিসরের কথা বলেছি 5ই আগস্টের পরে জায়গাটা তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিসরে পাহাড়ি জনগণের অবস্থানটা সেখানে কোথায়, পাহাড়ের সমগ্র যারা এখন ওখানে বসবাস করেন তাদের অবস্থানটা সেখানে কোন জায়গাতে, প্রত্যেকটা মানুষ এই যদি এটা আপনার মনে করেন এটা একটা ইনক্লুসিভ, আপনি একটা সমাজ করবেন, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করবেন, একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করবেন, তাহলে আমি পাহাড়ের যে মানুষ, যে নামে আমি ওই বিতর্কের মুহূর্তে গেলাম না, যে নামেই তাদেরকে আখ্যায়িত করি না কেন, তাদেরকে গোটা এখন যে গণতান্ত্রিক যে রূপান্তর বলি, গণতান্ত্রিক উত্তরণ যে প্রশ্ন সমগ্র বাংলাদেশে
তার মধ্যে পাহাড়ি জনগণ কিভাবে এখানে অংশগ্রহণ করবেন, তাদের অধিকার, তাদের মর্যাদা এবং তাদের ভাষা, জমি, সংস্কৃতি সহ সমস্ত কিছুটা নিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটাকে বাইরে রেখে আপনি এখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের কোনো প্রশ্ন এখানে আসলে নেই। ফলে সেই জায়গাটা একটু আলোচনা একটু হওয়া দরকার। আমি যেটা বলে কথাটা শেষ করব সেটা হচ্ছে যে পাহাড়ের সামরিক বাহিনী প্রত্যাহার করলেই পাহাড়কে আর মানে রাখা যাবে না, এরকম একটা প্রচারণার জায়গাটা আছে। এই প্রশ্নটাকে 100% উড়িয়ে দেওয়া যাবে হয়তো এরকম না। তাহলে কথাটা কি মোস্তফা বিশু নাকি যেন বললেন কথাটা, তাহলে সকল মানুষকে আপনি আস্থার মধ্যে নেবেন, আলোচনা করবেন, কথা বলবেন, তাদের মর্যাদার প্রশ্ন, সাহিত্য বা বিশেষ অধিকারের প্রশ্ন, এই বিষয়গুলো একটা সামগ্রিক আলাপ আলোচনার অংশ হিসাবে এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। এবং পাহাড়ের অন্যান্য আরেকটা হচ্ছে যে এ পর্যন্ত যতগুলো গুম খুন হয়েছে পাহাড়, আমি জানি না এখন যে কমিশন যেটা হয়েছে কমিশনে তারা মামলা করবেন কিনা, নাকি পাহাড়ের এ পর্যন্ত সংগঠিত যে অপরাধগুলো হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, সেগুলোর জন্য আলাদা কোনো কমিশন গঠন করার দরকার আছে কিনা, এটা আপনারা চিন্তা করবেন, এটাকে মধ্যে আনবেন। আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে এখনই কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে এটা, এবং সেই জরুরি পদক্ষেপের মধ্যে তাদের 7 দফার মধ্যে বেশ কিছু প্রস্তাবনা আছে যেটা অন্তর্বর্তী সরকার এখনই তারা গ্রহণ করতে পারেন। এটা ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য এজেন্ডাটাকে এটাকে আপনি ভাঁজ করে আপনি বালিশের নিচে রেখে দিলেন বা ড্রয়ারে রেখে দিলেন, এটার কোনো সুযোগ, এটার কোনো অবকাশ নাই। ততদিনে পরিস্থিতির আরো গুরুতর অবনতি ঘটবার আশঙ্কা আছে। সুতরাং আমি মনে করি এটাকে অগ্রাধিকারের মধ্যে এটাকে নেওয়া দরকার। ইউপিডিএফ এর সঙ্গে যখন আমাদের অফিসে আমার একবার কমাস আগে যখন আলোচনা হয়েছিল নেতৃবৃন্দের সাথে, আমি তখন একটা প্রস্তাব দিয়েছিলাম যে তারা সমগ্র বিষয়টা নিয়ে তারা একটা জাতীয় কনভেনশনের মতন তারা করতে পারেন কিনা, এবং যেখানে পাহাড়ের সমস্ত জনগোষ্ঠী, জনপদের সকল অংশকে নিয়ে, এখানকার রাজনৈতিক সমাজ, এখানকার যারা সমাজের যতগুলো গুরুত্বপূর্ণ অংশ হয় তাদেরকে বলে, আমি মনে করি এটা একটা জাতীয় ইস্যু। এটা পাহাড়ের ইস্যুটা এখন বাংলাদেশের সমতলের ইস্যু। পাহাড় নিরাপদ না হলে সমতল নিরাপদ হবে না। পাহাড়ে গণতান্ত্রিক শাসন না করে সমতলে গণতান্ত্রিক শাসনটা নিশ্চিত করা যাবে না। আমি আমার ভাইকে অরক্ষিত রেখে আমার সুরক্ষাটা কোনোভাবে নিশ্চিত হবে না। সুতরাং এই চিন্তা মনোভাবের জায়গাটা নিয়ে আমি মনে করি ইউপিডিএফ নিজেদের উদ্যোগ গ্রহণ করতে পারে। ওখানে অন্যান্য সংগঠনগুলোর সাথে রাজনৈতিক সংলাপ কিভাবে করা যাবে জনগণের বিভিন্ন অংশের সাথে, সে আলোচনা যদি একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, তাহলে আমি মনে করি এখনই অনেকগুলো কাজ করবার সুযোগ আছে। আমি এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।